ভয়ঙ্কর জঙ্গলের মাঝে তৈরি সেই ধ্বংসস্তূপটি একটি ভগ্নপ্রায় প্রাসাদের মতো দেখাচ্ছিল। মনে হচ্ছিল যেন এই ধ্বংসাবশেষ তার অতীতে বহু রহস্যময় প্রশ্নকে ধারণ করে আছে। কেশবনগর রাজ্যের পাথুরিয়াপুর গ্রামের বাসিন্দাদের বিশ্বাস ছিল এটি একসময় চন্দ্রলেখার প্রাসাদ ছিল, যে তার ভাইকে হিংস্রভাবে হত্যা করেছিল সিংহাসনের লোভে। যখন তার পিতা রাজা চন্দ্রসেন এই খবর জানতে পারলেন, তখন তিনি তার কন্যার হাতে নিজের ভাইয়ের হত্যা সহ্য করতে পারলেন না এবং রাজকুমারী চন্দ্রলেখাকে রাজদরবারে জীবন্ত পুড়িয়ে মারার আদেশ দিলেন। এই ধরনেরই একটি কাহিনী সেই ধ্বংসস্তূপ নিয়ে সমগ্র কেশবনগর রাজ্যে প্রচলিত ছিল। পাথুরিয়াপুর গ্রামে অন্ধকার রাতের নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল। সুখিয়া তার বাড়ি থেকে বের হচ্ছিল। তার স্ত্রী বিন্দিয়া তাকে থামানোর চেষ্টা করছিল। আপনি রাতের বেলা কোথায় যাচ্ছেন? কিন্তু এবার গ্রামে ভয়ঙ্কর চিৎকার শোনা যাচ্ছে। আপনার একা রাতে যাওয়া আমার ভালো লাগছে না। আরে বিন্দিয়া, এসব সব লোককথা। বছর বছর ধরে মানুষ এই ধ্বংসস্তূপের গল্প শুনে শুনে এখন চিৎকার শোনার ভুল ভ্রান্তি তৈরি করেছে। শোনো, ফসলের সময় আসন্ন। জঙ্গলের জন্তুরা ক্ষেত নষ্ট করে দেবে, পাহারা দিতে হবে। তুমি বুঝছো না কেন? সমস্ত গ্রামে কেউই খেতে পাহারা দিতে যাচ্ছে না। আমাদের গ্রামের সব ক্ষেতই সেই ধ্বংসস্তূপের আশেপাশে, আর মানুষ বলে যে সেই ধ্বংসস্তূপে যায় সে ফিরে আসে না। আপনি ফসলের জন্য নিজের জীবন বিপন্ন করবেন? আরে ভয় পেলে কিছু হবে না বিন্দিয়া, আমি শিগগিরই ফিরে আসব, ঠিক আছে? তুমি যত্ন নিও, আর শোনো, দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ো। সুখিয়া তার স্ত্রীর চিন্তাকে উপেক্ষা করে ক্ষেতের দিকে এগিয়ে গেল। চারিদিকে ঘন কুয়াশা আর নিস্তব্ধতা অন্ধকারকে আরও ভয়ঙ্কর করে তুলছিল। ক্ষেতে পৌঁছে সুখিয়া আগুন জ্বালিয়ে তার পাশে বসল। তার বিশ্বাস ছিল এগুলো সব গ্রামবাসীদের কল্পনা মাত্র। কিন্তু ঠিক তখনই নিস্তব্ধতা ভেদ করে একটি ভয়ঙ্কর চিৎকার তাকে কাঁপিয়ে দিল। আরে এটা কার চিৎকার? বাপ রে, মনে হচ্ছিল যেন কেউ যন্ত্রণায় ছটফট করছে। চারদিকে তাকালো। ঘন কুয়াশা আর অন্ধকারে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। তার হৃদস্পন্দন বেড়ে গেল। হঠাৎ একটি ঠান্ডা বাতাসের ঝাপটা তাকে স্পর্শ করে চলে গেল, আর ঠিক তখনই জঙ্গলের নিস্তব্ধতায় আবারও সেই চিৎকার বেজে উঠল। ওখানে কে? সুখিয়া তার জায়গায় দাঁড়িয়ে অন্ধকারে কিছু খুঁজতে লাগল। আগুনের শিখা প্রায় নিভে এসেছিল, আর ঠান্ডা বাতাস তার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। আরে এটা কি হচ্ছে? উত্তরে শুধু নিস্তব্ধতা। সুখিয়ার গলা শুকিয়ে আসছিল। তখনই তার চারপাশে কালো ধোঁয়া ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল। হঠাৎ সেই ধোঁয়া একটি বিকটাকার নারীর রূপ নিল। সুখিয়ার শরীর যেন জমে গেল। হঠাৎ সেই নারী তীব্র আওয়াজে সুখিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। সুখিয়ার চিৎকার সমস্ত জঙ্গলে প্রতিধ্বনিত হল, এবং তারপর সব শান্ত হয়ে গেল। পরের দিন সকালে পাথুরিয়াপুর গ্রামের মুহিয়া তার পথ দিয়ে যাচ্ছিলেন। তখন সে সুখিয়ার লাশ দেখে ভয় পেয়ে যায়। হায় ভগবান, এটা কি হলো সুখিয়ার? মুহিয়ার ডাকে গ্রামবাসীরা জড়ো হতে লাগল। যখন তারা সুখিয়াকে দেখল, তাদের মুখে ভয় স্পষ্ট ফুটে উঠল। আরে এটা কি হলো? সুখিয়ার সাথে কে এমনটা করলো? হায় ভগবান! আমি অনেকবার বলেছিলাম যেও না। আমার মনে হচ্ছে ওই ফিরে এসেছে। মনে হয় ওই ডাইনি আবার ফিরে এসেছে। পরের দিন জমিদার তৎক্ষণাৎ রাজপ্রাসাদের দিকে রওনা দিলেন। রাজা বিক্রম তার বাগানে মন্ত্রী জগন্নাথের সাথে আলোচনা করছিলেন। মহারাজের জয় হোক। মহারাজ, সুখিয়ার লাশ আজ সকালে খেতে পাওয়া গেছে। কি বলছো? সুখিয়ার লাশ পাওয়া গেছে? তার অবস্থা সম্পর্কে কি বলবো? প্রাণ কেঁপে উঠবে। তার রক্ত
যেন কেউ সম্পূর্ণ শুষে নিয়েছে। এটা কিভাবে সম্ভব? মনে হয় এটা কোনো শত্রুতা বা প্রতিশোধের ফল। মহারাজ, মনে হচ্ছে যেন কোনো অলৌকিক শক্তি জড়িত। সুখিয়ার দেখে এক ফোঁটা রক্তও অবশিষ্ট নেই। মহারাজ, জমিদারের চোখের ভয় উপেক্ষা করা যায় না। আমাদের এই ঘটনার মূলে যেতে হবে। যদি রাজগুরু এখানে থাকতেন, তিনি নিশ্চয়ই এই রহস্যের সমাধান দিতেন। কিছুক্ষণ পর জমিদার চলে গেলেন। রাজা বিক্রম মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, মন্ত্রীজি, তোমার কি মনে হয়? মহারাজ, আমারও মনে হয় বিষয়টি গভীর ও অস্বাভাবিক। আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে। রাজা সম্মতিতে মাথা নাড়লেন এবং প্রাসাদের ভেতরে প্রবেশ করলেন। প্রাসাদে রাজকুমারী ধারাকে যাত্রার প্রস্তুতিতে দেখা গেল। ধারা, তুমি কোথায় যাচ্ছিল? পিতাজি, আপনি তো জানেন আমার শিকারের নেশা। শিকার না করে আমার মনই বসে না। ধারা, সুখিয়ার হত্যাকাণ্ড সবাইকে আতঙ্কিত করেছে। এই সময়ে জঙ্গলে যাওয়া বিপজ্জনক। কি আশ্চর্য! পিতাজি, একটি হত্যাকাণ্ডে এত ভয়! আমি এসব পুরানো কাহিনীতে বিশ্বাস করি না। ঠিক আছে, যদি তোমার এতই ইচ্ছা, তাহলে আমি বারণ করব না। আর যাওয়ার সময় 2 জন সৈন্য সঙ্গে নিয়ে যাও। রাজকুমারী, আমাদের ফিরে যাওয়া উচিত। এই জঙ্গল যতটা শান্ত, ততটাই বিপজ্জনক। তোমরা সবসময় ভয় পাও, জঙ্গলে বিপদ তো থাকবেই, কিন্তু তোমরা সবকিছু অস্বাভাবিকভাবে নিচ্ছ। পাথরিয়াপুর গ্রামে সুখিয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। লোকেরা বলে রাতে ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়। বাজে কথা, এগুলো সব কুসংস্কার। দেখো, আমাদের শিকার মিলে গেছে। কোথায়? আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। ওই যে ঝোপের পাশে। তোমরা অন্ধ হয়ে গেছো? আরে, ওইদিকে তো পাথরিয়াপুরের ভগ্নপ্রাসাদ। ওই জায়গা অশুভ। রাজকুমারী সিংহের পিছনে ছুটলেন, আর সৈন্যরা ভয়ে পিছিয়ে এলো। এই জঙ্গল সত্যি ভয়ঙ্কর। আমাদের ফিরে যাওয়া উচিত ছিল। রাজকুমারী, এখানে আসা ঠিক হবে না। এই স্থানকে মানুষ অশুভ মনে করে। আমাদের এখনই ফিরে যাওয়া উচিত। ভগ্ন প্রাসাদের ভেতরে যাওয়া বিপজ্জনক। ওখানে গেলে কেউ ফিরে আসে না। রাজকুমারী, এক্ষুনি আমাদের প্রাসাদে ফিরে যাওয়া উচিত। তোমরা দুজনই কাপুরুষ। আমি খালি হাতে ফিরব না। ভয় পেলে তোমরা ফিরে যেতে পারো। সৈন্যরা নিঃশব্দ হয়ে গেল। রাজকুমারীর জিদের সামনে তারা আর কিছু বলার সাহস পেল না। কিন্তু রাজকুমারী ধারা তাদের কথা উপেক্ষা করলেন। তিনি দেখলেন সেই সিংহ ভগ্ন প্রাসাদের ভেতরে ঢুকে গেছে। এ কি? সিংহটা হঠাৎ কোথায় উধাও হল? এদিকে ভগ্ন প্রাসাদের ভেতরে ধারা যা দেখলেন তা অবিশ্বাস্য। ভেতরের দৃশ্য বাইরের মতো নয়, যেন এক জাঁকজমকপূর্ণ প্রাসাদ। দেয়ালগুলো ঝলমল করছে। মনে হচ্ছিল যেন সেখানে এখনো লোক বাস করে। আমার ছবি? কিন্তু আমার ছবি এখানে এলো কিভাবে? আমাদের ভেতরে গিয়ে রাজকুমারীকে খুঁজে দেখা উচিত। পাগল হয়ে গেছিস? যদি সত্যিই কোনো বিপদ হয়, তবে কি রাজকুমারীকে একা রেখে যাব? যদি মরতেই চায়, মরতে দাও। আমরা কেন প্রাণ হারাবো? হঠাৎ সিংহের গর্জন কানে এলো। পিছন ফিরে দেখেন সেই সিংহই তাকে ঘিরে ধরেছে। পরক্ষণেই সিংহ কালো ধোঁয়ায় পরিণত হল এবং ধারারই আকৃতি নিয়ে তার সামনে দাঁড়ালো। তুমি কে? ভয় পেও না রাজকুমারী, আমি তোমারই ছায়া। এখন থেকে আমরা এক। এই বলে সেই আকৃতি রাজকুমারীর শরীরের ভেতর ঢুকে গেল। বাইরে সৈন্যদের কানে রাজকুমারীর চিৎকার ভেসে এলো। ভগবান, রাজকুমারী বিপদে পড়েছে। চলো ভেতরে যাই। কিন্তু তখনই ধারা বেরিয়ে এলেন। তার চোখে অদ্ভুত এক জ্যোতি। রাজকুমারী, আপনি কি চিৎকার করেছিলেন? তোমাদের মনের ভুল ছিল। চলো প্রাসাদে ফিরে যাই।
প্রাসাদে ফিরে ধারা নিজের কক্ষে ঘুমিয়ে পড়লেন। রানী কিছু বলতে যাবেন, কিন্তু ধারা নিঃশব্দে কক্ষ থেকে বেরিয়ে গেলেন। তার চালচলন সম্পূর্ণ বদলে গেছে। মহারাজ, রাজকুমারীর স্বভাব অদ্ভুতভাবে বদলে গেছে। স্পষ্টভাবে বলো, কি বলতে চাও? তিনি সৈন্যদের কথাকে অস্বীকার করছেন, যারা তার চিৎকার শুনেছে। মহারাজ, আজ তিনি সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছিলেন, যা এর আগে কখনো হয়নি। মহারাজ, রাজকুমারী ধারার সঙ্গে যাওয়া 2 সৈন্যদের লাশ পাওয়া গেছে। তাদের দেহ বিকৃত, যেন কেউ নৃশংসভাবে ছিন্নভিন্ন করেছে। কি? রাজা বিক্রম গভীর চিন্তায় ডুবে গেলেন। অন্যদিকে পাথরিয়াপুর গ্রামের রাতের ভয় ও রহস্যে মোড়া। সুখিয়ার স্ত্রী বিন্দিয়া তার ছোট্ট ঘরে বসেছিল। জমিদার সাহেব, আমার স্বামীর হত্যার কোনো সন্ধান মেলেছে? মহারাজ কি আদেশ দিয়েছেন? বিন্দিয়া, আমি মহারাজের কানে কথা পৌঁছে দিয়েছি, কিন্তু এখনো কোনো সমাধান হয়নি। হঠাৎ ঘরে এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ল। কালো ধোঁয়া ফুটে উঠতে লাগল। পরক্ষণে সেই ধোঁয়া সেই ভয়ঙ্কর নারীর রূপ নিল, যে সুখিয়াকে হত্যা করেছিল। যে আমার পথে আসে সে বাঁচে না, তোমরাও রেহাই পাবে না। পরের দিনের দৃশ্য হৃদয় বিদারক। দুজনের দেহ ছিন্ন ভিন্ন, যেন কোনো হিংস্র জন্তু টুকরো করে ফেলেছে। খবরটি জঙ্গলের আগুনের মতো রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ল। মহারাজ, এক সৈন্য কাল রাতে রাজকুমারী ধারাকে প্রাসাদ থেকে বেরোতে দেখেছে, আর সেই রাতেই জমিদার ও বিন্দিয়ার মৃত্যু হয়েছে। জগন্নাথ, তুমি কি বলছো? যখন সুখিয়ার মৃত্যু হলো, ধারা তখন প্রাসাদে ছিল। মহারাজ, আপনি কি লক্ষ্য করেছেন ভগ্ন প্রাসাদ থেকে ফেরার পর ধারা আর আগের ধারা কি একরকম? আজ রাতেই আমি রাজকুমারীকে পর্যবেক্ষণ করব। রাতে মন্ত্রী জগন্নাথ ধারার পিছু নিলেন। ধারা রানী রুক্মিণীর কক্ষের দিকে এগিয়ে গেল। এ কি, সে মায়ের কক্ষে যাচ্ছে? দরজা খুলে ধারা ভেতরে ঢুকতেই রানীর চিৎকার শোনা গেল। জগন্নাথ তলোয়ার নিয়ে দরজা ভেঙে ফেলতে যেতেই, মন্ত্রীজি, তুমি এখানে কেন? তুমি ধারা নও? ধারার চোখ জ্বলতে লাগল। আমি কে তা তুমি কখনো জানতে পারবে না। জগন্নাথ মাটিতে লুটিয়ে পড়লেন। পরদিন সকালে রানী ও জগন্নাথের লাশ পাওয়া গেল। রাজা বিক্রম স্তব্ধ। যে আসে সে যায়, এত চিন্তা করার কোনো দরকার নেই। তোমার মাকে হত্যা করা হলো, আর তোমার চোখে এক ফোঁটা জল নেই? মহারাজ, এই আসল ধারা নয়, এ একটা পিশাচি। রাজগুরু, আপনি একটু দেরি করে এলেন কেন? মহারাজ, আমি সব জানি। এই অশুভ শক্তির শেষ আজই হবে। মহারাজ, পাথরিয়াপুর গ্রামের সেই ধ্বংসস্তূপ এক সময় আপনার প্রপিতামহ রাজা চন্দ্রসেনের প্রাসাদ ছিল। তার পুত্র রাজকুমার আদিত্য ও কন্যা চন্দ্রলেখা ছিল। চন্দ্রলেখা ক্রমশ এক রাক্ষসীতে পরিণত হয়েছিল। প্রথমে সুখিয়াকে হত্যা করে, তারপর সে সিংহের রূপ ধরে রাজকুমারী ধারাকে প্রলুব্ধ করে ধ্বংসস্তূপে নিয়ে যায়। সেখানে ধারাকে হত্যা করে তার রূপ নেয়। এখন আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সে ধারা নয়,
চন্দ্রলেখার পিশাচ আত্মা। রাজগুরু ভস্য ছুঁড়ে মারতে ধারার দেহে আগুন ধরে গেল। সে চিৎকার করে ধোঁয়ায় পরিণত হয়ে অদৃশ্য হয়ে গেল। মহারাজ, চন্দ্রলেখা এখন সেই ধ্বংসস্তূপে চিরকালের জন্য আটকা পড়বে। এই স্থান অভিশপ্ত। এর আশপাশে প্রজাদের যেতে বারণ করবেন। রাজা বিক্রম আদেশ দিলেন পাথুরিয়াপুরের আশেপাশের গ্রামগুলি খালি করে দিতে হবে। কেউ যেন সেই ভগ্ন প্রাসাদের ধারে কাছে না যায়।